ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দ্রুত বাস্তবায়নের দাবিতে সোচ্চার ৭ কলেজের শিক্ষার্থী। দর্শক আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দ্রুত বাস্তবায়নের দাবিতে পদযাত্রা শেষে শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন সরকারি ৭ কলেজের শিক্ষার্থীরা। সকাল ১১টার পর পদযাত্রা সহকারে নিজ নিজ ক্যাম্পাস থেকে হাইকোর্ট মোড়ে এলে তাদের আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের সামনে বসে পড়ে শিক্ষার্থীরা। গেল ২৬ মার্চ ৭ কলেজকে আলাদা করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দেয় সরকার, কিন্তু দীর্ঘদিনেও তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এর পেছনে একটি সিন্ডিকেট কাজ করছে দাবি করে তারা জানান, শিক্ষার্থীদের কোনো প্রতিনিধি শিক্ষা উপদেষ্টা বা কারো কাছে যাবে না। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। রাস্তার আন্দোলনে আমরা দীর্ঘ সময় পার করেছি, কিন্তু রাষ্ট্র আমাদেরকে বারবার হতাশ করেছে। রাষ্ট্র আমাদেরকে নিয়ে বারবার সিদ্ধান্ত নিবে এবং আমাদের জন্য সিদ্ধান্তের সময় দিয়ে সেই সময় অতিবাহিত করেছে। আমরা উদ্যাদাস না নিয়ে ঘরে ফিরবো না, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মানা হবে আমরা রাজপথে কর্মসূচি পালন করতে থাকবো। ৭ কলেজের যে চাওয়া পাওয়াটি ছিল দীর্ঘদিনের, আমাদের কিন্তু এটার অবস্থান কর্মসূচি বা আমাদের যে ব্যর্থতাটুকু রয়েছে সেটা কিন্তু রাষ্ট্রকে অলরেডি নিতে হবে। দর্শক, ইসরায়েলি পার্লামেন্টে বক্তব্য রাখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Thank you guys for everything that you have done to bring about this day. Ambassador of the United States to Israel, my dear friend and my absolute favorite rock star, Mike Huckabee. Do we have Janet? I don't see Janet. No, Janet's not in. Janet's not here. Okay. Okay. שגריר ישראל בארצות הברית, יחיאל לייטר. תודה. שגרירים וראשי משלחות זרות, ראש עיריית ירושלים משה ליאון ורעייתו סתווית, סגל א' של המדינה, ראשי גופי הביטחון, אלה שנמצאים איתנו ואלה שבשטח, הרמטכ"ל רב אלוף אייל זמיר, המפכ"ל רב ניצב דניאל לוי, দেশের প্রসঙ্গ আবার যাচ্ছে। দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধি সহ 3 দফা দাবিতে লাগাতার কর্মসূচি ও দেশব্যাপী কর্মবিরতি পালন করছেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলেও জানান শিক্ষকরা। আরও জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। সরকারের ঘোষিত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির হার অপর্যাপ্ত ও অবাস্তব, তাই মূল বেতনের 20% হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে রাজপথে নামেন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা।
সোমবার সকাল থেকে চিকিৎসা ভাতা বাবদ 1500 টাকা এবং শিক্ষকদের আন্দোলনে পুলিশের বল প্রয়োগের প্রতিবাদ সহ 3 দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও টানা দ্বিতীয় দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীরা। বলেন অমানবিক জীবনযাপন করছেন তারা, যা থেকে উত্তরণের জন্যই তাদের এই আন্দোলন। 45% বাড়ি ভাড়া ও 1500 টাকা চিকিৎসা ভাতা এবং অন্যান্য যে বৈষম্যগুলো আছে এই বৈষম্যগুলো নিরসন করতে হবে। সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে এসে আমাকে ঘর ভাড়া দেওয়া হয় 1000 টাকা। এটা কি শিক্ষকদের সাথে তামাশা নয়? প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও জানান তারা। আলোচনার মাধ্যমে প্রজ্ঞাপন নিয়ে বিজয়ী বেশে শ্রেণীকক্ষে ফিরবেন বলেও জানান আন্দোলনকারীরা। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব এবং আজকে থেকে সারা দেশে সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতি কন্টিনিউ চালিয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে থাকব। এর আগে দীর্ঘদিনের দাবি আদায়ের লক্ষ্যে রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও দাবি পূরণের লক্ষ্যে রাজপথে থাকার ঘোষণা করেন তারা। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকে বরিশালের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল কলেজে পাঠদান বন্ধ রয়েছে। এ সময় সরকার দাবি না মানা পর্যন্ত সব প্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে বলে প্রজ্ঞাপন জারি করে শিক্ষকরা। শিক্ষকদের কর্মবিরতির কর্মসূচি চলছে সাতক্ষীরাতেও। সকাল থেকে সাতক্ষীরা পিএনপি মাধ্যমিক বিদ্যালয় এবং কামালনগর উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা দাবি আদায়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শিক্ষকদের চলমান আন্দোলনে শিক্ষক লাঞ্ছনার যে ঘটনা ঘটেছে তা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেন তারা। এদিকে ময়মনসিংহ নগরীর এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতি না চললেও বিভিন্ন উপজেলায় তা পালিত হয়েছে। সময় শিক্ষার্থী ও শিক্ষকরা শিক্ষকদের 3 দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান। প্রায় 14 বছর পার করার পরেও আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করা হয় না, যার ফলে কি হচ্ছে আমাদের দেশে মেধাবী শিক্ষার্থীরা আমাদের শিক্ষা পদ্ধতিতে আসতেছেন এবং যার ফলে আমাদের শিক্ষার মান উন্নয়ন হচ্ছে। কষ্টদায়ক বিষয় যে শিক্ষক আমাদের মানুষ করছে সেই শিক্ষকের উপর আমাদের ভাই বোনেরাই নির্যাতন করছে। ধিক্কার জানায় আমাদের এই প্রশাসনকে। আমরা মানুষ গড়ার কারিগর, আমাদেরকে এইভাবে যে হেনস্থা করেছে এর জন্য আমরা খুব লজ্জিত। টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে টাঙ্গাইলের যমুনা সেতু গোলচত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এতে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার সকাল 11:30টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। পরে অবরোধকারীরা ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। এ সময় তারা টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগের আওতায় অন্তর্ভুক্ত রাখার দাবিতে স্লোগান দেন। দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে একই প্রক্রিয়ায় কিশোরগঞ্জ জেলাকে ঢাকা বিভাগ থেকে প্রতিস্থাপন করে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্তির প্রস্তাবনা প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবিতে কিশোরগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দিয়ে কর্মসূচি পালন করে ছাত্র জনতা। সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা। আমরা তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি যে আমরা আপনাদের সাথে আছি, আপনাদের দাবি যৌক্তিক, আমরা তাদের সাথে সবসময় আছি, থাকবো। আমরা চাই আমাদের টাঙ্গাইল ঢাকায় থাকুক, অন্যথায় টাঙ্গাইলকেই বিভাগ দাবি করে বসবো আমরা। কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবর আমরা একটি স্মারকলিপি দিয়েছি। আমরা ঢাকায় ছিলাম, ঢাকা বিভাগেই থাকতে চাই। রাষ্ট্রীয় নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। ভোটারদের মন জয় করতে ছুটছেন প্রার্থীরা। প্রথম বর্ষে ভর্তি হয়ে ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরা। নির্বাচনের নিরাপত্তায় মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর 2000 সদস্য। ভোট গ্রহণ শেষ হওয়ার 12 থেকে 15 ঘন্টার মধ্যেই প্রকাশ করা হবে ফলাফল। কাজী শাহেদের প্রতিবেদন। সোমবার ছিল নবীনবরণ কাজী নজরুল ইসলাম মিলনায়তনে, তাই শিক্ষার্থীদের ভিড়। প্রথম বর্ষে ভর্তি হয়ে সুযোগ পাচ্ছেন ভোট দেওয়ার, তাই নতুন শিক্ষার্থীদের ঘিরে ছিল প্রার্থীদের কুশল বিনিময়। প্রার্থীরা বলছেন নতুন ভোটাররা বদলে দিতে পারেন ফলাফল। তাদেরকে টার্গেট করেই ইস্তেহার ও প্রচার ছিল বেশি।
35 বছর পরে একটা নির্বাচন হচ্ছে, আমরা চাই না এটা শুধু নামেই একটা নির্বাচন হোক, আমরা চাই এটা যেন একটা মানে বাংলাদেশের মধ্যে ফেয়ার ইলেকশনগুলোর মধ্যে অন্যতম একটা ইলেকশন হোক আমাদের রাষ্ট্র নির্বাচনটা। প্রথম বর্ষের ভোটারদের প্রতি আমরা বলতে চাই যে আপনারা সৌভাগ্যবান, আপনারা যেহেতু নতুন, আপনারা এই ক্যাম্পাসের সার্বিক কার্যক্রম আমরা চলে যাওয়ার পর আপনাদের সার্বিক রাষ্ট্র নির্বাচনের লড়াই এগুলো সবসময় যেন দাঁড়িয়ে থাকে। আমরা ইশতেহার ঘোষণা করতে দেরি করেছি কারণ আমরা আসলে শিক্ষার্থীদের মতামতগুলো নিচ্ছিলাম, তাদের মতামত নিয়ে আমরা কিন্তু ইশতেহারগুলো তৈরি করেছি। তো সেক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু এটা গ্রহণ করেছে। প্রথম বর্ষের শিক্ষার্থীরা বলছেন 35 বছর পর রাষ্ট্র নির্বাচন, ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। প্রথম অনুভূতি সবসময় একটা স্পেশাল ফিল করে আমাদেরকে। এখন আমরা রাষ্ট্রতে এসে এরকম একটা উৎসব মুখর পরিবেশ পাচ্ছি ক্যাম্পাসে, এটা আমাদের জন্য আনন্দদায়ক। সেটা নিয়ে খুবই এক্সাইটমেন্ট কাজ করতেছে যে আমরা প্রথমবার এসে আমাদেরকে ভোট দেওয়ার সুযোগ করে দিচ্ছে। আমরা যেহেতু নবীন ব্যাচ 24-25, আমাদের ফার্স্টে না নেওয়ারই কথা ছিল, তারপরে আমরা মানে ভোটারের জন্য বিবেচিত হলাম। অবশ্যই যোগ্য কাউকে ভোট দিব। দীর্ঘ 35 বছর পর রাষ্ট্র নির্বাচন হচ্ছে, আমরা অনেক লাকি যে আমরা ক্যাম্পাসে আসার সাথে সাথে এই রাষ্ট্র নির্বাচন পেয়েছি। রাষ্ট্র নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। ইতিমধ্যে হলগুলোতে শুরু হয়েছে পুলিশের তল্লাশি, মোতায়েন থাকবে 2000 নিরাপত্তা বাহিনীর সদস্য। আমরা আশ্বস্ত হয়েছি যে প্রায় 2000 পুলিশ সদস্য সাদা পোশাকে এবং ইউনিফর্ম নিয়ে আমাদের সহযোগিতা করবেন। রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ 16 অক্টোবর। 28,901 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। দর্শক, রাষ্ট্র নির্বাচনে খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, শেষ সময়ে প্রচারণা কেমন দেখছেন, সেখানকার চিত্র তুলে ধরবেন আমাদের সামনে। ধন্যবাদ জ্যোতি। প্রচারণা আজকে এবং আগামীকাল দুদিন সময় আছে প্রার্থীদের কাছে। ফলে যেটি বলি যে একেবারে প্রার্থীরা কোনো সময়ই নষ্ট করতে চাচ্ছেন না, তারা ভোটারদের দ্বারা দ্বারা ছুটছেন। বিশেষ করে নতুন ভোটার যারা প্রথম বর্ষে ভর্তি হয়েছেন তাদেরকে টার্গেট করেই আজকে আমরা দেখেছি যে বেশি প্রচারণা হয়েছে। এবং যেহেতু দুদিন পরেই ভোট, মাঝে সময়টি তো আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটিও আমরা একটু লক্ষ্য করছি। আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন ভবন, সেখানে উপাচার্যের সঙ্গে আছে মহানগর পুলিশ কমিশনার এবং বিজেপির যিনি রাজশাহীর দায়িত্বে আছেন তারা বৈঠকটি করছেন। যদি বলি যে প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকটি চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য আছেন সালেহ হাসান নকিব অধ্যাপক, তিনি বলেছিলেন যে 4 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে এই ভোটকে কেন্দ্র করে, এবং সাদা পোশাকের দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা, এছাড়া গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। বিজিবিও থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। বলা যায় যে একটা উৎসবমুখর পরিবেশে ভোট করতে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন সবগুলোই নিচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে 14 তারিখ থেকে তারা ভোট কেন্দ্রগুলো প্রস্তুত করা শুরু করবেন। ব্যালট পেপার ইতিমধ্যেই ছাপার কাজ শেষ হয়েছে। আর যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থীরাই ক্যাম্পাসের বাইরের ছাত্রাবাসগুলিতে অবস্থান করেন, ফলে সেখানেই বেশিরভাগ প্রার্থীরা বিকেলের অংশটুকু প্রচারণার কাজে ব্যস্ত থাকেন। তারা সেখানে প্রচারণা চালাচ্ছেন। আমরা যতটুকু জানি যে বিভিন্ন প্যানেলের যারা প্রার্থীরা আছেন তারা দলবদ্ধভাবে বিভিন্ন মেসে প্রচারণাতে আজকে চালাচ্ছেন। কালকে প্রচারণা শেষ হচ্ছে, তার আগের যে সময়টুকু তারা কোনোভাবেই এই অপচয় করতে চাচ্ছেন না, তারা একেবারে ব্যস্ত সময় পার করছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, ইতিমধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশ পথগুলি আছে সেগুলি তারা অবস্থান নিয়েছেন এবং সেখানে যে নিরাপত্তা বলয় গড়ে তোলার সেগুলো তারা গড়ে তুলছেন। বলা যায় যে একেবারে নিরাপত্তার চাদরে আগামীকাল থেকে পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘিরে ফেলা হবে এবং একটা উৎসব মুখর ভোটের প্রত্যাশা করছেন সাধারণ শিক্ষার্থীরা। তো জ্যোতি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ পৃথিবী স্টুডিওতে। রাজশাহী থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারের শেষ দিনে সবার সঙ্গে মতবিনিময় করছেন প্রার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরছেন নিজেদের প্রতিশ্রুতি। নির্বাচনে 12টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতিটি প্যানেল থেকে ইশতেহার ঘোষণা করেছে। ক্যাম্পাস জুড়ে বিরাজ করছে উৎসব আমেজ। হলে হলে প্রচারণার পাশাপাশি শাটল ট্রেন থেকে নামা শিক্ষার্থীদের সঙ্গেও মতবিনিময় করছেন প্রার্থীরা। নির্বাচিত হলে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করছেন তারা। আর আবাসন ও যাতায়াতের সমস্যার সমাধান করতে পারবেন এমন প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। এদিকে ভোট সুষ্ঠু করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সঙ্গে বেশ কয়েক দফা বৈঠক করেছেন রাষ্ট্র নির্বাচন কমিশনার।
মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশে অবাধে মাছ শিকার করছেন অসাধু জেলেরা। শুধু মাছ শিকারই নয়, নদীর পাড়েই অস্থায়ী হাট বসে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইলিশ। প্রশাসনের অভিযানে প্রতিনিয়তই জেলেদের আটক করে জেল জরিমানা করা হলেও থামছে না ইলিশ নিধন। সহকর্মী শিবশঙ্কর রবিদাসের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর মাদারীপুরের শিবচর অংশে মা ইলিশ নিধন যজ্ঞে মেতে উঠেছে অসাধু ব্যবসায়ী। প্রতিনিয়ত সকাল থেকে গভীর রাত পর্যন্ত পদ্মা নদীতে চলে ইলিশ নিধন। পদ্মা নদী তীরবর্তী শিবচর উপজেলার কাজীরসুরা, মাতবর চর, কাঁঠালবাড়ি, চর জানাজাত এলাকার বিভিন্ন চরে ইলিশের অস্থায়ী হাট বসিয়ে প্রকাশ্যে চলছে ইলিশ বেচাকেনা। হাটে 1 কেজির বেশি ওজনের ইলিশ জেলেরা 1500 থেকে 1100 টাকা ও ছোট ইলিশ 550 টাকা কেজিতে বিক্রি করছেন। দূর দূরান্ত থেকে ক্রেতারাও এসেছেন সস্তায় ইলিশ কিনতে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের গাফিলতিতে অভিযান সঠিকভাবে না হওয়ার কারণেই ইলিশ নিধন চলছে। ইলিশ মাছ বেচাকেনা হয় এখানে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু প্রশাসন আসার 20 মিনিট আগে এখানকার মানে যারা সিন্ডিকেট আছে তারা ফোন দিয়ে বলে যে পুলিশ আসতেছে, আপনারা এখান থেকে চলে যান। ওরা চলে যায়। সরকারের নিষেধ ঠিক আছে, কি করবো, আমাকে তো পেরে খিদা, গরিব মানুষ, 4জন 5জন পোলা নিয়ে স্বাভাবিক কামলা কিছু দিয়ে ঠিক থাকি না। আমরা গরিব মানুষ, আমরা কি করে খাম এখন? আমরা তো বছর পরে মাছ মেরে খাই, আমরা 4টা মাছ বেঁচে খাই, আমরা কি করে খাম? আমাকে তো ভরণ পোষণ দেয় না সরকার। ইলিশ নিধন ঠেকাতে প্রতিনিয়তই পদ্মা নদী ও তীরবর্তী অস্থায়ী হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালত, পুলিশ, সেনাবাহিনী অভিযান পরিচালনা করে অসাধু জেলেদের জেল জরিমানা করছেন বলে জানালেন এই কর্মকর্তা। এই অভিযানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, নৌ পুলিশ সবাই অন্তর্ভুক্ত আছে। আমরা যখন নদী থেকে চলে আসি তখন আবার কিছু কিছু জেলে নামে। এই জন্য এটা আসলে 24 ঘন্টা পাহারা দিতে গেলে আরও জনবলের দরকার ছিল, আরও লজিস্টিক সাপোর্টের দরকার ছিল। সেটা না থাকার কারণে একেবারে 24 ঘন্টা সম্ভব হচ্ছে না। মা ইলিশ রক্ষায় প্রশাসনের আরও কঠোর অভিযানের দাবি সচেতন মহলের। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। মাছ উৎপাদনে প্রতি বছরই রেকর্ড করছে ময়মনসিংহ জেলা। তবে কিভাবে এত পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে এমন প্রশ্ন সবার। মাছ উৎপাদন বৃদ্ধির কারণ ও মাছ চাষে সফল হওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। সহকর্মী ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। চাকরির পেছনে না ছুটে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার যুবক হুমায়ুন আহমেদ ধার দেনা করে 2019 সালে শুরু করেন মাছ চাষ। এখন তিনি সফল মাছ চাষী। তাকে দেখে অনুপ্রাণিত হয়ে অনেকেই মাছ চাষ করে সফল হয়েছেন। শিং মাছ আমার প্রথমে একটা পুকুর ছিল, সেখানে আমি প্রায় 80,000-এর মতো শিং মাছ চাষ করি। তো প্রথম বছরে মোটামুটি ভালো লাভবান হই। ওইখানে প্রায় আমার প্রায় 80,000 মাছে ওইখানে প্রায় 2 লাখ 2.5 লাখ টাকা লাভ হয়। এর পাঙ্গাস প্লাস সাথে আছে রুই, মৃগেল, কাতলা, এগুলো বাংলা মাছ সহ মিশ্রভাবে চাষ করি। এই অঞ্চলের মাটি এবং পানি মাছ চাষের জন্য উপযোগী হওয়ায় প্রতি বছর উৎপাদন বাড়ছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। ময়মনসিংহের আসলে সত্যি বলতে কি মাটি পানি মাছ চাষের জন্য অত্যন্ত উপযোগী। আর এখানকার মানুষ দীর্ঘদিন থেকে যে প্রাকৃতিক পরিবেশের কারণে এবং এটার মূলত ব্রহ্মপুত্রের যে বিধৌত পলি মাটি, দেশে মাছ উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার তৈরির লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক। বছর পর যদি আমরা কমাতে পারি তাহলে আমাদের উপকরণ মূল্য কম হবে এবং সেটা থেকে আমাদের মাছের খাদ্যের মূল্যটা কম আসতে পারে। চাষিদের মাছ উৎপাদনে ক্ষতি এড়িয়ে সফলতা পেতে প্রশিক্ষণের পাশাপাশি মৎস্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের ডিন। খাবার দিলে কিন্তু মাছের ভালো ফল পাওয়া যাবে না। আশা করি যারা বিশেষজ্ঞ আছেন বিশ্ববিদ্যালয়ে বা গবেষণা ক্ষেত্রে তাদের পরামর্শ করতে পারে এবং বিভিন্ন ফিশারি যে সমস্ত জায়গায় এক্সেস অবস্থা তারা পরামর্শ দেয়। এদিকে খেয়াল রাখা দরকার। জেলায় মাছ চাষি রয়েছেন 1 লাখেরও অধিক। মাছ উৎপাদনের দিক দিয়ে বরাবরই দেশে প্রথম স্থানে রয়েছে ময়মনসিংহ। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।
মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে 22 দিনের অভিযান চলছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের নেতৃত্বে কাজ করছে কোস্টগার্ড, নৌ পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোলার 2 নদীতে চলছে অভিযান। গেল 10 দিনে জেলায় 197টি অভিযান চালানো হয়েছে। এ সময় ইলিশ ধরার অপরাধে 46 জেলেকে জেল জরিমানা করা হয়। এদিকে ঝালকাঠিতে গেল 9 দিনে 84টি অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত 23টি মামলা করে। এতে 19 জেলেকে আটক করে 14,000 টাকা জরিমানা সহ 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। গেল 4 অক্টোবর শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে 25 অক্টোবর পর্যন্ত। উপজেলার যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং একই সাথে উপজেলার যে মৎস্য বিভাগ রাজাপুরে 3টি বিভাগের সমন্বয়ে হচ্ছে আমাদের যে ইলিশ সংরক্ষণ, মা ইলিশ সংরক্ষণ যে অভিযান, এটি চলমান আছে। নারায়ণগঞ্জে 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে যৌথ বাহিনীর অভিযানে দালাল চক্রের 15 সদস্যকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে র্যাব ও জেলা প্রশাসন এ অভিযান চালায়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট TM রাহসিন কবির জানান, হাসপাতালে আগত রোগীদের হয়রানি করা সহ প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিচ্ছে দালাল চক্র, এমন অভিযোগে অভিযান চালানো হয়। অভিযানে দালাল চক্রের 15 সদস্যকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। আমরা টোটাল 15 জনকে আটক করি, আর 15 জনের মধ্যে 8 জন হলো মহিলা এবং 7 জন হলো পুরুষ। তা আসলে আমাদের যে এখানে ওনাদের উপস্থিতি এবং ওনাদের কাছে যে আমরা যে প্রমাণপত্র পেয়েছি এবং আমরা ওনাদেরকে হাতে নাতে আটক করেছি। তা সেই অনুযায়ী আমরা যে 7 জন যে পুরুষ, ওনাদের সবাইকে 1 সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 8 জন যে মহিলা, ওনাদেরকে 3 দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকে। ভিআইপি আসন খ্যাত নোয়াখালী 5 আসনে মনোনয়ন যুদ্ধে কে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে আসবেন তা নিয়ে চলছে আলোচনা। অপরদিকে ঘোষিত প্রার্থী নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে ব্যস্ত জামায়াত। এখনো ভোটের মাঠে দেখা যায়নি এনসিপির কোনো নেতাকে। মাওলা সুজনের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। নোয়াখালীর কোম্পানিগঞ্জ, কবিরহাট ও সদর উপজেলার আংশিক নিয়ে গঠিত নোয়াখালী 5 আসন। এ আসনে অতীতে প্রতিদ্বন্দ্বিতা করতেন প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনকে সামনে রেখে এরই মাঝে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জোর প্রচার চালাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় সহ পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ এবং কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ফখরুল ইসলাম। পরিচ্ছন্ন, সৎ, শিক্ষিত, মেধাবী, দলের নির্বাচিত প্রাণ একজন প্রার্থীকে এখানে দল উপহার দিবে, আমরা সেই প্রত্যাশা করছি। জোর উপর ভিত্তি করলে আমি নিশ্চিত মনে করি দল এবং আমার দলের হাইকমান্ড, বিশেষ করে আমার নেতা জনাব তারেক রহমান, নিশ্চিতভাবে আমি মনে করি মনোনয়ন আমার দিকে আসবে। জামাত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন দলীয় নেতাকর্মীদের নিয়ে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাচ্ছেন। রাস্তাঘাট, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, হিন্দু ধর্ম হোক, ইসলাম ধর্ম হোক, প্রত্যেকের উন্নয়নে সবার সহযোগিতায় আমি কাজ করব। এছাড়া খেলাফত মজলিসের প্রার্থী হয়েছেন মাওলানা আলী আহমদ এবং ইসলামী আন্দোলনের মাওলানা আবু নাসের। তবে এনসিপির কোনো নির্বাচনী কার্যক্রম নেই। এলাকা এবং দেশের স্বার্থে কাজ করবে এমন সৎযোগ্য প্রার্থীকে নির্বাচন করার কথা বলছে ভোটাররা। যারা মানুষের কল্যাণে কাজ করবে, দেশের কল্যাণে কাজ করবে, ওই ধরনের প্রার্থী আমরা চাই। জনগণের সুখে দুঃখে থাকবে, এলাকায় থাকবে, উন্নয়নের সাথে থাকবে। তারা এলাকার প্রতি খেয়াল রাখে, ভালো লোক, সৎ লোক, যে দলের হোক, আমরা এটাই সমর্থন করি। এবারের নির্বাচনে মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে যেন পূর্বের ন্যায় এই জাতীয় কোনো বিষয়ে কালো টাকা, পেশি শক্তি, অস্ত্রের ঝঞ্ঝনানি, কেন্দ্র দখল, এই জাতীয় বিষয়গুলো যেন না হয়। নোয়াখালী 5 আসনে মোট ভোটার 4,90,959 জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার মুন্সিগঞ্জ সদর উপজেলার মীর কাদিম পৌরসভার বিভিন্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মহিউদ্দিন। তিনি বলেন, ৩১ দফা রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জাতীয় মুক্তির রূপরেখা, যা বাস্তবায়িত হলে দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা ও মৌলিক অধিকার পুনরুদ্ধার হবে। দেশে শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানিয়ে সাভারে সাংগঠনিক সমাবেশ করেছে জাকের পার্টি। সোমবার দুপুরে জাকের পার্টির ঢাকা জেলা উত্তরের আয়োজনে সাভারের কাতলাপুর এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য শামসুদ্দিন মোল্লা বলেন, দেশ পরিচালনা করতে ব্যর্থ হচ্ছে অন্তর্বর্তী সরকার। দেশের মানুষকে জাকের পার্টির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ইউনিয়নে চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও ৩ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে। সহকর্মী খায়রুজ্জামান সেতুর রিপোর্ট, জানাচ্ছেন শায়লা খান। গত বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গার শঙ্করচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন মিলে চুলাই মদ পান করে। পরে একে একে তারা অসুস্থ হতে থাকেন। এর মধ্যে গত শনিবার মারা যান 2 জন, রোববার মারা যান আরো 4 জন। এই ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরো 3 জন। প্রথমে বিষয়টি গোপন রাখা হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে আসে। মৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার নফরকান্তি গ্রামের খেদের আলী, খেজুরা গ্রামের সেলিম, পিরোজখালী গ্রামের লালটু ওরফে রিপু, শঙ্করচন্দ্র গ্রামের শহীদ, ডিঙ্গেদহ গ্রামের সামির এবং ডিঙ্গেদহ এশিয়া বিস্কুট ফ্যাক্টরি পাড়ার লালটু। এছাড়া একই এলাকার আলিম উদ্দিন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমার ওয়ার্ডে মারা গিয়েছে শহীদ আর লালটু, এই দুজন মারা গিয়েছে। শহীদের বিকেল 4টের দিকে বাসা নিয়ে গেছে, আর লালটু মারা গিয়েছে সন্ধ্যার পর। শুনেছি নেশাগ্রস্ত অবস্থায় ছিল, আরো 5-7 জন মারা গিয়েছে এই কেসেই। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই বাজারে অবৈধভাবে দেশি মদ বিক্রি করে। প্রশাসনের নজরদারির অভাবেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন তারা। এলাকার 6 জন ব্যক্তি মারা গেছে, যারা সবাই দিনমজুর, যারা খেটে খায়, তারা অ্যালকোহল জনিত কারণে মারা গিয়েছে। এই বাজারে দীর্ঘদিন ধরে নেশার ভয়াবহতা আছে। অ্যালকোহলিক পয়জনিং এ তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। ডাক্তারের সার্টিফিকেটে আমরা দেখছি যে একজনকে লিখেছে অ্যালকোহল পয়জনিং, তার মৃত্যুর কারণ দেখে আমরা এখানে দ্রুত আরো তদন্ত করি। এই ধরনের 6টা মৃত্যুর খবর আমরা পেয়েছি। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতদের সবাই নিম্ন আয়ের পেশাজীবী, কেউ ভ্যান চালক, কেউ মিল শ্রমিক, আবার কেউ মাছ ব্যবসায়ী। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিলুপ্তপ্রায় ফলের সংরক্ষণ, নতুন জাতের চারা উৎপাদন ও ছাদ বাগান বিস্তারে নীরব বিপ্লব ঘটাচ্ছে খুলনার দৌলতপুর হর্টিকালচার সেন্টার। সরকারি দামে মানসম্মত চারা পেয়ে খুশি কৃষকরা। রাজস্বেও যুক্ত হয়েছে নতুন মাইল ফলক। সহকর্মী নূর ইসলাম রকির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইলের কৃষকদের কাছে খুলনার দৌলতপুর হর্টিকালচার সেন্টার এখন পরিচিত নাম। এই সরকারি কেন্দ্রটি বিলুপ্তপ্রায় ও অপ্রচলিত ফলের মাতৃবাগান সংরক্ষণে কাজ করছে এবং কৃষকদের স্বল্প মূল্যে উন্নত মানের চারা সরবরাহ করছে। প্রতি বছর এখানে প্রায় 1.5 লাখ চারা বিক্রি হয়, যার মধ্যে সবজি, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রয়েছে। দাম 2 টাকা থেকে 60 টাকার মধ্যে হওয়ায় কৃষকরা সহজেই মানসম্মত চারা পাচ্ছেন, আর সরকার পাচ্ছেন উল্লেখযোগ্য রাজস্ব। এখানে আসছি চারা কিন্তু সঠিক মানের চারাটা এখানেই পাওয়া যায়, সরকারি নার্সারি, দামও সঠিক। কাঁঠালের কিছু চারা নিয়েছি, এটা হচ্ছে এখানে পরিপূর্ণ ন্যায্য মূল্যে একটা ভালো চারাগুলো পাওয়া যায়। সলিড যে মানে
চারাগুলো সেটাই পাওয়া যায়। 2020-21 অর্থ বছরে রাজস্ব আয় ছিল 20,94,000 টাকা, যা 2024-25 অর্থ বছরে বেড়ে দাঁড়িয়েছে 29,83,000 টাকায়, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। পরিচর্যা এবং মানসম্মত রক্ষণাবেক্ষণ করে চারা যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছে দিতে পারি, সেজন্য আমরা খুবই নিজের দিক থেকে আর কি চেষ্টা। এই সেন্টারের চারাগুলো অত্যন্ত যত্নে পরিচর্যা করার পাশাপাশি কৃষকদের চাষাবাদে পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। বর্তমানে লেটেস্ট যেটা পাওয়া যাচ্ছে আমাদের কাঁঠালের জাত, যেমন আঠাবিন কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল এবং 12 মাসি কাঁঠাল পাওয়া যাচ্ছে, যার কারণে কৃষকরা এই নতুন জাত পেয়ে খুশি এবং উদ্বুদ্ধ হচ্ছে এবং তারা বাগান করার জন্য নিজেরা আগ্রহী হচ্ছে। চারা বিক্রি ও রাজস্বে নতুন রেকর্ড গড়ে দক্ষিণাঞ্চলে কৃষির এক নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে শুধু খুলনায় নয়, গোটা দক্ষিণাঞ্চলেই পরিণত হতে পারে দেশের পরবর্তী কৃষি উদ্ভাবনের কেন্দ্রবিন্দুতে। অঙ্কন চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হাফিজ আল আসাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে গেল শনিবার ঢাকা অফিসার্স মেসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুম-খুনের মতো মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা জানান সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। ঘূর্ণিঝড় শেল্টারগুলো একই জায়গায় না করে দুর্যোগ প্রবণ এলাকায় করলে মানুষ বেশি উপকৃত হতো বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনার সভায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, বাস্তবতা অনুধাবন করে সরকার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা নীতিমালা ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করেছে। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনাকে একটি ধারাবাহিক, প্রাতিষ্ঠানিক ও বিজ্ঞান ভিত্তিক প্রক্রিয়া গড়ে তোলা হচ্ছে বলে জানান তিনি। প্রচলিত জরুরি সহায়তা ধরানো পুনরুদ্ধার নির্ভর পদ্ধতির পরিবর্তে দুর্যোগের পূর্ব প্রস্তুতি, ঝুঁকি হ্রাস, সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই পুনর্গঠনের উপর এখন অতি গুরুত্ব দেওয়া হচ্ছে। উজান থেকে নেমে আসা পানির চাপে হঠাৎ বেড়ে গেছে যমুনা নদীর পানি। এতে বগুড়ায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। 4 কিলোমিটার এলাকা জুড়ে নদীগর্ভে বিলীন হয়েছে ফসলি জমি। হুমকির মুখে রয়েছে আশেপাশের কয়েকটি গ্রামের শতাধিক পরিবার। স্থানীয়রা বলছেন, অবৈধভাবে অপরিকল্পিত বালু উত্তোলনই ভাঙনের কারণ। সঞ্জু রায়ের প্রতিবেদন। বগুড়ার ধনুট উপজেলায় যমুনা নদীতে তীব্র ভাঙন দেখা দিয়েছে। নদী ভেঙে নিয়ে যাচ্ছে 4 কিলোমিটার এলাকার ফসলি জমি। এই ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকাবাসী। স্থানীয়রা বলছেন, অবৈধ এবং অপরিকল্পিত বালু তোলায় এই নদী ভাঙনের কারণ। পানি উন্নয়ন বোর্ডের একটু অলসতা আছে, এরা যদি ঠিক মতো একটা স্টেপ নিত তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। এই নৌকাগুলো ঢুকে বালু তোলার কারণে এই দেশটা ধ্বংস হয়ে গেল। এই আস্থাও ভেঙে যেতেছে। আমরা হলে বাস্তুহারা মানুষ, আমরা এখন কোথায় যাব, কোথায় থাকবো, এই নিরাপত্তা আমাদের নেই। আওয়ামী লীগের সময় এখানে প্রচুর বালু উত্তোলন করার কারণে আজকে ভাঙনের শিকার হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে 2 বার প্রকল্প প্রস্তাব দেওয়া হলেও তা অনুমোদন হয়নি। আর এবারের ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ও জিও টিউব ফেলার কথা জানান এই কর্মকর্তা। স্থায়ী কাজ হিসাবে আমরা 2018 সালে এই অঞ্চলে একটা ডিপিপি প্রণয়ন করেছিলাম। এই ডিপিপিটা অনুমোদন না হয় এই অঞ্চলে স্থায়ী কাজ করা সম্ভব হয়নি। আপাতত যাতে এই অঞ্চলে ক্ষয়ক্ষতি কম হয়, ভাঙনের তীব্রতা কম হয়, সেজন্য আমরা জিও ব্যাগ এবং জিও টিউব ফেলে সেটা অস্থায়ী ভিত্তিতে আমরা ভাঙন প্রতিরোধ করার চেষ্টা করছি। বছর বছর জিও ব্যাগ না ফেলে ভাঙন প্রতিরোধে টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসি মেরামতের সময় বিস্ফোরণে 3 শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার সকাল 10:30টায় গাইনি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ শওকত, মিসকাত ও তানভীর 3জনই গণপূর্ত বিভাগের
আউটসোর্সিং কর্মচারী। এদের মধ্যে একজন বার্ন ইউনিটে এবং 2 জন আইসিইউতে চিকিৎসাধীন আছেন। বার্ন ইউনিট এর চিকিৎসক জানান দগ্ধ 3 জনের অবস্থা আশঙ্কাজনক। যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে 10,000 পিস ইয়াবা সহ মহিবুর রহমান রিমন নামের এক যুবককে আটক করা হয়েছে। রোববার রাত 11:30টায় যশোর মাগুরা মহাসড়কের মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিএনসির যশোর শাখার উপপরিচালক মোহাম্মদ আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোহাগ পরিবহনের এক যাত্রীর দেহ তল্লাশি করে ইয়াবা গুঁড়ো উদ্ধার করা হয়। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। বাংলাদেশকে একটি শান্তির, স্থিতিশীল এবং অগ্রসরমান জনপদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর কাছে ফরিয়াদ জানিয়েছেন মাইজ ভান্ডার দরবার শরীফের সাজ্জাদান শিন হজরত সৈয়দ মোহাম্মদ হাসান। রোববার রাতে চট্টগ্রামের ফটিকছড়ি দরবার শরীফে সুফি সম্রাট বিশ্বওয়ালি শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজ ভান্ডারী রহমাতুল্লাহ এর 37তম বার্ষিক ওরস শরীফে এ ফরিয়াদ করেন তিনি। এছাড়া ওরস শরীফে দেশ বিদেশ থেকে আগত লাখো ভক্ত আশেকদের নিয়ে বিশ্বে নির্যাতিত, নিপীড়িত ও জুলুমের শিকার মানব সন্তানদের প্রতি মুক্তি কামনা করেন তিনি।